হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো কিন্তু থাকতেই হবে। কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর আজকে তোমাদেরকে আমি ঘটনা শোনাতে যেটা চলেছি এটা বেশ অদ্ভুত আর ভৌতিক। কেন কি আজকের ঘটনাতে তোমাদের এক ভৌতিক টেবিলের ঘটনা শোনাতে চলেছি। শুনে বড় অদ্ভুত লাগছে না? হ্যাঁ, আজকের ঘটনাটা কিছু এমনই অদ্ভুত হতে চলেছে। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরো একটা কথা, যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো, তাহলে ভালোবেসে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখনো অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই করে ঘটনাগুলো শেয়ার করে দিও। আর আগের সপ্তাহে কিন্তু তোমাদের সাথে একদমই দেখা হয়নি, যার কারণ হলো পার্সেলস যেগুলো ভুলভাল হয়েছিল ওগুলোকে আবার নতুন করে আমি রেজিস্টার করেছি। এবং অনেককেই জানো, আমি অনেককেই ফোন করেছিলাম তাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য। তো জানোই সকলে, তো যার কারণে এত ব্যস্ততার কারণে কিন্তু আগের সপ্তাহে একদম দেখাই হয়নি বলতে গেলে, তাই না? তো যাই হোক, আজকে কিন্তু এক সুন্দর অদ্ভুত ঘটনা নিয়ে চলে এসেছি। তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি এই ঘটনাটা হলো ছত্তিশগড়ের। আর যার ঘটনা তার নাম হলো বিবেক। বিবেক আমার একটা ভালো বন্ধু, আমার একটা ভালো ফ্রেন্ড, তারই জীবনের একটা ঘটনা শোনাতে চলেছি। তো আজ থেকে ১ বছর আগে ঠিক হোলির সময় কিন্তু আমি বানিয়েছিলাম আমাদের এই সেটআপটা। যেই সেটআপটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকদিন দেখো ঘটনাতে। এই যে সেটআপটা আমি ১ বছর আগে বানিয়েছিলাম। হোলির দিনকে আমি জিনিসপত্র কিনেছিলাম। তারপর কিছুদিন পর আমি মানে ২-৩ দিনের মধ্যেই পুরো সেটআপটা রেডি করি। তো যাই হোক, আমি যখন এই সেটআপটা তৈরি করছিলাম তখন কিন্তু যে বিবেক আমার ভালো একজন ফ্রেন্ড ছিলেন, তার সাথে কিন্তু আমি এইসব বিষয় নিয়ে কথা বলি। প্রত্যেকদিন আমরা কথা বলতাম যে, "ভাই নতুন সেটআপ বানাচ্ছি, এটা লাগাবো, ওইটা করব।" একটা ইন্টারেস্ট, একটা আনন্দ, একটা হ্যাপিনেস। তো কেন কি একটা নতুন সেটআপ তৈরি হচ্ছে, সবকিছু নিয়ে আনন্দ একটা নতুন। তো যাই হোক, আমি যখন এই সেটআপটা তৈরি করছিলাম তখন আমরা দুজন কিন্তু ফোনে কথা বলি। তো ওকে আমি ভিডিও কল করে দেখাতাম অনেক কিছু, যে আমি এটা পারচেজ করেছি, এটা ঠিক নাকি? ও আমাকে বলতো যে হ্যাঁ, এটা সুন্দর লাগছে। তো হয়তো দোকানে নিয়ে গিয়ে ওকে দেখাতাম অনেক সময়। তো এরকমভাবে কিন্তু আমি এই পুরো সেটআপটা আমার তৈরি করেছিলাম আগের বছর হোলির সময়। ইভেনচুয়ালি আমি অনেক কিছু জিনিস যেগুলো আমার সেটআপে রয়েছে, যেগুলো যখন কিনতে গেছিলাম তখন কিন্তু একদম প্রপার হোলি সেদিনকে মানুষজন রং মেখে ঘুরে বেড়াচ্ছে। ইভেনচুয়ালি যেই দোকান থেকে আমি এগুলো কিনেছি তাদেরকে আমি বলে দোকান খুলিয়েছিলাম সেদিনকে, তারা রং মেখে আমাকে প্রোডাক্ট দিচ্ছিল। মনে আছে, বড় হাস্যকর মানে বেশ মজার ব্যাপার একটা। তো যাই হোক, সেসব তো হলোই। এবার তোমাদেরকে মেইন ঘটনায় আসি। তো আমি যখন ১ বছর আগেই সেটআপটা কমপ্লিট করি, তার কিছুদিন পর কিন্তু আমার যে ফ্রেন্ড বিবেক, ও আমাকে বলে যে, "ভাই, আমিও ভাবছিলাম অনেকদিন ধরে সেটআপ তৈরি করব। তুই তো সেটআপটা তৈরি করলি, দেখলাম আমি সবকিছু কিরকম কিভাবে করলি। তো আমারও একটা রাফ আইডিয়া চলে আসলো। তো আমিও কিন্তু ভাবছি এবার নিজের সেটআপটা কমপ্লিট করে নিই।" আমি বললাম, "অবশ্যই। তাহলে তাড়াতাড়ি করে নে, দুজনে সেটআপ করে দুজনে একসাথে খেলবো।" সবকিছু কথা হলো। তো আমি ওকে বললাম যে, "ভাই দেখ, টেবিলের দিকে যাস না। কেন কি ওইটা অনেক বেশি মেহঙ্গা পড়বে। ওর থেকে ভালো তুই একটা হ্যাঙ্গিং টেবিল তৈরি করে নে।" আমার এটা কিন্তু হ্যাঙ্গিং টেবিল, যেটা দেওয়ালের সাথে লাগানো। তো যাই হোক, ওকে এটা বললাম। তো ও আমাকে বলল যে, "ভাই, আমি এরকম হ্যাঙ্গিং করতে পারবো না। কেন কি আমাদের বাড়িতে ড্রিল করার পারমিশন নেই। ঠিক আছে? কেন কি আমরা যেইখানে থাকি এখানে কিন্তু মানে বলতে গেলে নিজেদের। কিন্তু আমার বাবা প্রত্যেকবার যখনই পোস্ট চেঞ্জ হয় তখন আমাদের বাড়ি চেঞ্জ হয়। ঠিক আছে? মানে যেরকম পোস্ট থাকে বাবার অফিসের চাকরিতে, সেরকম আমরা ঘর পাই। যত পোস্ট চেঞ্জ হয়, উপরের পোস্টে যায়, সেরকমভাবে কিন্তু আমাদের ঘর বাড়ি চেঞ্জ হয়। আমি বললাম, "আচ্ছা, তাহলে তো ড্রিল করতে পারবি না, তাহলে টেবিলের দিকে যেতে হবে।" ও বলল, "হ্যাঁ।" তো আমি ওকে বললাম, "দেখ, নতুন টেবিল কিনতে গেলে অনেক পড়ে যাবে।" তখন ও বলল যে, "হ্যাঁ, সত্যি নতুন টেবিল কিনতে কিন্তু অনেক টাকা পড়ে যাবে। ওর থেকে ভালো আমি কোনো সেকেন্ড হ্যান্ড টেবিল দেখি। আমাদের এখানে অনেক জায়গায় সেকেন্ড হ্যান্ড টেবিল পাওয়া যায়। মানে হয়তো কেউ ব্যবহার করতো, যার এখন দরকার নেই, সে বিক্রি করে দিয়েছে, সেটা দোকানে বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড প্রাইসে।" আমি বললাম, "বাহ! এটা কিন্তু একদম ভালো বুদ্ধি। তুই কিন্তু এই জিনিসটা করতে পারিস।" তো ও এইটাই করলো। ও একটা টেবিলের দোকানে গিয়ে, মানে কাঠ-ঠাট যেখানে বিক্রি হয়, কাঠের মানে চেয়ার টেবিল যেখানে বিক্রি হয়, ওখানে গিয়ে ও কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড টেবিল কেনে। কিন্তু ও যখন সেকেন্ড হ্যান্ড টেবিলটা কিনছিল তখন কিন্তু আমি ওকে জানিয়েছিলাম
যে ভাই এই সেকেন্ড হ্যান্ড টেবিলটা কিনিস না, আমার কিন্তু মনে হচ্ছে যে এই টেবিলটার অরাটা ভালো না। এই টেবিলটায় আগে পাস্ট, এই টেবিলের যে পাস্ট ছিল ওইটা কিন্তু খুব খারাপ ছিল। আমার মনে হচ্ছে না এই টেবিলটা নেওয়া উচিত। কেন কি সব জিনিসে না নিজস্ব একটা অরা থাকে, যার কারণে কিন্তু আমি কোনো রকম সেকেন্ড হ্যান্ড জিনিস জীবনে কিনি না। আমি যদি টাকায় আমার সেই জিনিসটা না গোলায় না, আমি কিনতে যদি না পারি যে এত টাকা নিয়ে আমি কিনতে পারবো না, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসটা বিক্রি হচ্ছে একদম পারফেক্ট ওই টাকার মধ্যে, আমি কিন্তু কিনি না। কেন কি সব সেকেন্ড হ্যান্ড জিনিস যে তার আগের ওনার ছিল, যে ব্যবহার করেছিল, তার যে অরা থাকে না সেইটার সাথে একটা রিলেশন টাইপের হয়ে যায়, যেই জন্য কেনা উচিত নয় সেকেন্ড হ্যান্ড জিনিস। তো যাই হোক আমি ওকে জানালাম, ও বলল ভাই আমার কাছে এত টাকা হবে না যে নতুন কিনতে যাবো, আর এইখানে এই একটাই টেবিল আছে, আর আমিও খুব এক্সাইটেড তাড়াতাড়ি করে সেটআপটা তৈরি করার জন্য, নিয়ে নি, এটা কিছু হবে না, আমি পুজো করিয়ে নেব। আমি ওকে মানা করার পরও কিন্তু ওই টেবিলটা কিনলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোর ব্যাপার, কেন কি ও হ্যাপি ওটাতেই, ও চায় তাড়াতাড়ি করতে, আমি কি করে বোঝাতে পারি ওকে। ওকে আমি বোঝালাম ওর ভালোর জন্য, কিন্তু ও বুঝতে চাইলো না। যাই হোক, ও তারপর কিন্তু ওই টেবিলটা কিনে নিয়ে আসে। টেবিলটা কিনে নিয়ে আসার পর কিন্তু ও যাবতীয় সেটআপের মধ্যে যা যা দরকার লাগে কম বেশি করে কিন্তু ও সব কিছু কিনে নিয়ে আসে। কিনে নিয়ে আসার পর কিন্তু ওর সাথে আমার কন্ট্যাক্টটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। কেন কি আমি আমার সেটআপ তৈরি হয়ে যাবার পর কিন্তু আমি আমার যে কাজ ওইদিকে খুব বিজি হয়ে যাই, আমি ওইদিকে চলে যাই আমার নতুন সেটআপে। আর ও কিন্তু সেই মুহূর্তে নিজে সেটআপ করতে আসে এখানে। আর ওই মুহূর্তে কিন্তু ও নিজের যে সেটআপটা ছিল ওই সেটআপটা তৈরি করতে বিজি হয়ে যায়। তা আমরা দুজন দুজনের সাথেই কিছু দিনের একটা রিলেশন গ্যাপ হয়ে যায়, বন্ধুত্বের মধ্যে গ্যাপ হয়ে যায়। ও ওর মতো কাজ করে, আমি আমার মতো কাজ করি। যাই হোক, এরকম হবার পর কিন্তু ও যখন ওর পুরো সেটআপ কমপ্লিট করে, তারপর কিন্তু ও আমাকে ওর সেটআপ দেখায় যে ভাই 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 আমি সেটআপ কমপ্লিট করে নিয়েছি, তুই তাড়াতাড়ি ভিডিও কলটা ধর আর দেখবি। আমি বললাম, অবশ্যই অবশ্যই। তো আমিও তাড়াতাড়ি করে ভিডিও কলটা ধরি, আর ধরে ওর কিন্তু আমি ওর সেটআপটা দেখি বেশ সুন্দর করে, ও একদম সুন্দর করে লাইট টাইট লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর মনের মতো করে ও সেটআপটা কমপ্লিট করেছে। তো আমিও দেখে বেশ খুশি হলাম, আমি বললাম বাহ দারুণ লাগছে ভাই। ইভেনচুয়ালি এটাও দেখলাম যে ও ওর টেবিলের একটা জায়গায় তোমার যে স্বস্তিক করা থাকে না, স্বস্তিকও বানিয়েছে, পুজো করেছে টেবিলটাকে ভালো করে, পুরো সেটআপটাকে পুজো করেছে। আমার দেখে খুব ভালো লাগলো। আমি ওকে বললাম বাহ খুব ভালো হয়েছে ভাই, তো এবার কিন্তু কাজে লেগে পড়। ও বললো হ্যাঁ একদম ভাই, তাহলে ভিডিও কলটা রাখি, সিধা এবার আমি সব সেটআপ কমপ্লিট করে তোর সাথে দেখা হচ্ছে কিন্তু গেমে। আমি বললাম অবশ্যই। ও স্ট্রিমার ছিল, স্ট্রিম করতো, বিবেক স্ট্রিমার ছিল, ও স্ট্রিম করতো। তো আমরা, আমিও স্ট্রিম করতাম। তো যাই হোক আমরা কিন্তু আমাদের কাজে লেগে পড়লাম। হঠাৎ দেখলাম যে ও নতুন সেটআপে যখন ও স্ট্রিম করতে শুরু করলো, ওর স্ট্রিম কিন্তু ভালো যেত, কিন্তু হঠাৎ দেখলাম যে ওর স্ট্রিম যেটা স্ট্রিমিং করতো ওটা একদম ডাউনে চলে গেল, ডাউনফলের দিকে চলে গেল। এবার যখন ও ডাউনফলের দিকে চলে যায়, প্রত্যেক দিন লাইভ স্ট্রিম করে সেম ভাবে, সেম ধরনের, সেম মানে সেম সব জিনিস থাকে, কিন্তু ওর দেখলাম সবকিছু ডাউনফলে চলে গেল, না ওরকম লাইফে ওয়াচিং আসছে, না ওরকম লাইফে ভিউস আসছে। আমি ওকে বললাম কি হলো রে ভাই, হঠাৎ এত ডাউনফল, কিছু ভুলভাল করছিস নাকি স্ট্রিমে? এবার পুরো স্ট্রিম তো বসে দেখার সময় থাকে না যে ওর পুরো স্ট্রিম দেখে আমি অ্যানালাইজ করবো যে কি প্রবলেম হচ্ছে। ও বললো না, আমি তো প্রত্যেক দিন যেরকম ভাবে স্ট্রিম করতাম সেরকম ভাবেই স্ট্রিম করছি, কিছু তো আলাদা নেই। আমি বললাম তাহলে হঠাৎ কি হলো? বলছে বুঝতে পারছি না রে ভাই কি হলো। তো এইসব কথা হবার পর কিন্তু আমি হঠাৎ দেখি ও ইউটিউব থেকে গায়েব হয়ে যায়, লাইভ স্ট্রিম করা বন্ধ করে দেয়, আমার সাথে কন্ট্যাক্ট হওয়া বন্ধ হয়ে যায় ওর। আমি আমার মতো লাইভ স্ট্রিম করি, গেম খেলি, ও কিন্তু দেখতাম অফলাইন থাকতো, অনলাইন আসতো না। ওর চ্যানেলেও কোনো রকম শর্টস, ইউটিউবে ভিডিও, আর নাই কোনো রকম লাইভ স্ট্রিমে আসতো। হঠাৎ দেখলাম। তো যাই হোক এইসব হওয়ার পর কিন্তু ও আমাকে অনেক দিন পর, মানে অনেক দিন পর কি বলতে গেলে একটা বছর হয়ে গেল মোটামুটি, তারপর আমাকে রিসেন্টলি কিছুদিন আগে কন্ট্যাক্ট করে এই পুরো ঘটনাটা বলে। বলে যে ভাই আমার তোর সাথে যে কন্ট্যাক্টটা শেষ হয়ে গেছিল, পুরো একদম কোনো কথাবার্তা হতো না, কিছু হতো না, সেটার কারণ ছিল এই ঘটনাটা। বলে যে আমার যখন ডাউনফল শুরু হলো ওরকম ভাবে, আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। প্রত্যেকদিন রাত্রেবেলা আমার মাথা খারাপ হয়ে যেত, আমি প্রত্যেকদিন রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবতাম যে কি হচ্ছে আমার, হঠাৎ সবকিছু এত ডাউন কি করে হয়ে গেল।
তখন আমি প্রত্যেকদিন লক্ষ্য করতাম যে হয়তো আমি অন্যদিকে পাশ ফিরে শুয়ে রয়েছি আর শুয়ে, শুয়ে ভাবছি এই বিষয়ে। হঠাৎ মনে হতো যে আমার ওই যে টেবিলটা, ওই টেবিলটা জায়গার থেকে সরে যাচ্ছে। দেখবে কোনো ভারী জিনিস মানে কোনো জায়গা থেকে সরলে ক্যাঁচ করে একটা আওয়াজ হয় না? ঠিক ওরকম আওয়াজ হতো। আর এরকম মনে হতো টেবিলে কেউ মানে লাফ মারছে বা পায়ের আওয়াজ হতো টেবিলে। কিন্তু ওই টেবিলে উঠবে কে? ওই টেবিলে তো সেটআপ জিনিস থাকে। আর এরকম সরাবে কে? আর প্রত্যেকদিন যখনই এরকম আওয়াজ হতো আমি পেছন ফিরে যখন আমার সেটআপের দিকে দেখতাম, তখন দেখতাম যে আমার সেটআপ ওরকমই পড়ে রয়েছে নিজের জায়গায়। এরকমভাবে কিছুদিন যাবার পর আমি দেখলাম আমার টেবিল জায়গা থেকে সরতে শুরু করলো। আমার টেবিল যেই জায়গায় থাকতো অনেকবার দেখতাম সেই টেবিল ওখান থেকে ২-৩ হাত এইদিকে চলে এসছে। লেফটে বা রাইটে বা আগে বা পেছনে মানে জায়গা থেকে সরে যেত। এবার যখন এরকম হতে শুরু করলো, তখন আমার না মাথা খারাপ হয়ে যায় এটা দেখে। যে কি হচ্ছে? আমার টেবিলটা কে সরায়? এই টেবিলে আওয়াজ হয় কিসের আওয়াজ? এরকম হতে আমি বেশ না লক্ষ্য করা শুরু করলাম যে আমি রাত্রেবেলা প্রত্যেকদিন আমার টেবিলকে ভালো করে লক্ষ্য করব যে আমার টেবিলে কি হচ্ছে? এরকম কেন হচ্ছে? কে আমার টেবিল সরায়? তো আমি তারপর থেকে রাত্রের বেলা তো প্রত্যেকদিন মাথা খারাপ হয়ে থাকতো, ঘুম আসতো না। এই চিন্তাতে যে কি হচ্ছে? কেন এত ডাউনফল হয়ে গেল? এই চিন্তাতে তো জেগে থাকতামই। তারপর আমি জেগে থাকার আরেকটা মোটিভ পেয়ে গেলাম সেটা হলো ওই টেবিলটাকে দেখার জন্য। আমি চুপ করে মানে ওই টেবিলের দিকে তাকিয়ে শুয়ে থাকতাম রাত্রেবেলা। টেবিলে কোনো রকম নড়চড় হতো না, কোনো আওয়াজ হতো না, কিছু হতো না। কিন্তু যখনই আমার চোখটা লাগতো, তখনই দেখতাম টেবিলটা হট করে খ্যাট করে আওয়াজ হয়ে উঠল। মানে নড়ার মতো। জায়গা থেকে সরে গেল এরকম মনে হলো। আমি যখন চোখ খুলে দেখতাম, তখন দেখতাম হ্যাঁ, ঠিক আমার টেবিল জায়গা থেকে সরে গেছে। আর ওটা ভালো করে আরো বোঝা যেত কেন কি যে তারগুলো লাগানো ছিল না, ওগুলোকে আমি খুব কম্প্যাক্ট করে লাগিয়েছিলাম। ওখানে লাগানোর খুব একটা জায়গা ছিল না। ওইজন্য দেখতাম তারগুলো না একদম টান পড়ে যেত যখন টেবিলটা সরে যেত ওই জায়গা থেকে। যেই কেবিলগুলো লাগানো থাকতো ব্ল্যাক বোর্ডে, যেখান থেকে আমাদের ইলেকট্রিক সাপ্লাই, পাওয়ার সাপ্লাই আসে, ওখান থেকে ওখানে না তারগুলো একদম টান পড়ে যেত। মানে আরেকটু হলে ছিঁড়ে যাবে, নয়তো খুলে চলে আসবে এরকম। যখন আমি এরকম দেখি, তো প্রত্যেকদিন দেখার পর আমার না প্রচণ্ড মাথা খারাপ হয়। আমি মাকে জানাই এই জিনিসটা যে, "মা, এই যে টেবিলটা রয়েছে না, এই টেবিলটা এরকম ধরনের বিহেভ করছে। আর যবে থেকে এই নতুন টেবিলটা এনে আমি সেটআপটা করে আমি আমার জিনিস কাজ-বাজ করছি, আমার লাইভ স্ট্রিম করছি, আমার ভিডিও করছি, সবকিছু করছি, এগুলো একটাও ভালো যাচ্ছে না। আর প্রত্যেকদিন এরকম আওয়াজ হয়, টেবিল জায়গা থেকে সরে যায়। কি হচ্ছে বলো তো মা? বুঝতে পারছি না কিছু।" মা তখন বলে যে, "তুই তোর টেবিলটাকে ভালো করে পুজো দে।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, তাই করব।" আমি আমার টেবিলটাকে ভালো করে পুজো দিলাম। গঙ্গার জল ছিটিয়ে, ভালো করে ধূপ-ধুনো দেখিয়ে, ভালো করে সেটার মধ্যে মানে ঠাকুরের টিকা লাগিয়ে সবকিছু করলাম। কিন্তু আমার মনে হয় এটা করাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল একটা হয়তো। কেন কি যখন আমি এই জিনিসটা করলাম আমার টেবিলের সাথে, তারপরেই আমি নতুন একটা জিনিস দেখতে পারলাম। একদিন হঠাৎ রাত্রেবেলা আমি শুয়ে রয়েছি। মানে সেই পুজো দেবার হঠাৎ বলতে পুজো দেবার ২-৩ দিন পরেই হঠাৎ রাত্রেবেলা শুয়ে রয়েছি। আমি দেখলাম একটা আওয়াজ হলো থাপ করে। যখন এরকম আওয়াজ হলো আমি সঙ্গে, সঙ্গে মানে আমার সেটআপের দিকে মানে ঘুরি লাফ মেরে। যে কি হলো? কিসের আওয়াজ এটা? দেখলাম আমার যে মাইকটা রাখা ছিল, আমার মাইকটা স্ট্যান্ড মাইক ছিল। স্ট্যান্ড মাইক বলতে তোমাদের মনে আছে আমার কাছে একটা মাইক ছিল যেটা এখানে বসানো থাকতো, ওগুলোকে স্ট্যান্ড মাইক বলে। তো ওই একটা মাইক ছিল ওর কাছে। তো বলে আমার কাছে একটা স্ট্যান্ড মাইক ছিল। ওই মাইকটা দেখলাম নিচে পড়ে রয়েছে। ও তারটা আমার সেটআপের থেকে ঝুলছে। আর একবার যেকোনো মাইক যখনই নিচে পড়ে, কোনো জায়গায় যদি জোরে পড়ে, ওই মাইক খারাপ হয়ে যায়। পড়লেই কিন্তু খারাপ হয়ে যায়। কেন কি? আমাদের সব মাইকে যারা মাইক ব্যবহার করো তোরা সকলেই জানো কিন্তু মাইকের ঠিক এই যে সামনের দিকটা না, মাইক কিন্তু এরকমভাবে তৈরি করা হয় মাইকের পেছনের আওয়াজ কিন্তু খুব কম করে ক্যাপচার করা হয়। যা ক্যাপচার হয় মাইকের আওয়াজ সামনের থেকে হয়। এই যে মাইকের সামনেটা রয়েছে না, এখানে একটা মেশিন লাগানো থাকে। ঠিক আছে? ওই মেশিনটা পড়লেই নষ্ট হয়ে যায়। ওই জায়গা থেকে বেরিয়ে যায়। যারা মাইক ব্যবহার করো প্রফেশনালি তারা কিন্তু এই জিনিসটার সাথে রিলেট করবে। অনেক মাইক খারাপ হয়েছে। ঠিক আছে? এরকমভাবে অনেকেরই। আমারও মাইকটা খারাপ হয়ে গেছে কিন্তু এরকমভাবেই। তো মানে ওইটা
যেই সামনে জিনিসটা থাকে ওটা যে জায়গার থেকে নড়ে গেছে, যার কারণে ওর নয়েজ ক্যান্সেলেশনটা ঠিক করে হয় না। যাই হোক, আমার কথা বলে লাভ নেই এখানে। তো এইটা কিন্তু ও বুঝতে পারলো যে আমার মাইকটা গেল শেষ হয়ে। আমি ভাবলাম কি করে মাইকটা পড়লো এখান থেকে, মাইকটা পড়ে কি করে? তো যখন আমি এই জিনিসটা ভাবছি, রিয়েলাইজ করছি, তখন আমি একটা জিনিস আমার সেটআপের উপর লক্ষ্য করলাম যে আমার যে মাউসটা রয়েছে ওটা রীতিমতো ওই মুহূর্তে, যেই সময় আমি আমার সেটআপের দিকে দেখছি ওই মুহূর্তে ওই মাউসটা কিন্তু জায়গার থেকে নড়ছে। আমি লাফ মেরে খাট থেকে পড়ে গিয়ে কিন্তু তাড়াতাড়ি করে আমার মাউসটাকে এরকমভাবে ধরি হাত দিয়ে। মাউসটা কিন্তু পড়তো না, টেবিলের এত কোণে চলে আসেনি, কিন্তু আমি দেখলাম মাউসটা জায়গা থেকে নড়ছে। আমি ওই জিনিসটা ধরি যে কে ওইটা করছে। দেখলাম কিচ্ছু নেই, না কোনো ইঁদুর আছে, না কোনো পোকামাকড়, না কিছু। আর ইঁদুরের এত গায়ে জোর নেই যে এত ভারী ভারী জিনিস ফেলে দেবে, তাই নাকি? তো যখন আমি এটা দেখলাম আমি ভয় পেয়ে যাই সেই মুহূর্তে। আমার অবাক লাগে যে এটা কি হচ্ছে। আমি কিছুভাবে আমার মাইকটা তুলি আর ঘর থেকে লাফ মেরে বেরিয়ে যাই। ঘর থেকে লাফ মেরে বেরিয়ে গিয়ে আমি আমার মাকে ডাকি। কেন কি আমার বাবা ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাড়ি থাকতো না, বাবা কাজের ক্ষেত্রে কিন্তু বাইরেই থাকতো। আমি তাড়াতাড়ি করে লাফ মেরে গিয়ে মাকে সব জিনিসপত্র জানাই যে মা আমার ঘরে এরকম হচ্ছে, আমার মাইকটা পড়ে নষ্ট হয়ে যায় আর আমি দেখলাম বসে আমার মাউসটা জায়গার থেকে নড়ছে। মা বলল তুই তাহলে আজকে একটা কাজ কর, আমার সাথেই শুয়ে পড়, তোকে কালকে আমি এক জায়গায় নিয়ে যাব, তারপর দেখছি কি করা যায়। তো মা এটা বলল তো মা এটা বলল। মা এটা বলার পর কিন্তু আমি মনে একটুখানি শান্তি পেলাম। আমি যাই হোক, মনে একটা কষ্ট হচ্ছিল যে এত কষ্ট করে জিনিসপত্রগুলো কিনলাম, আজকে মাইকটা নষ্ট হয়ে গেল এরকমভাবে। মাকে কিন্তু এইটা ভাবে যখন আমি কষ্ট পাচ্ছিলাম, তখন কিন্তু আমি মাকে পেছন ফিরে বলি যে মা আমার মাইকটা পড়ে নষ্ট হয়ে গেল, তুমি কি একটা নতুন মাইক কিনে দেবে আমাকে? আমি মাইকটা তুমি তো জানো আমি কত কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে কিনেছিলাম। মা তখন বললো হ্যাঁ অবশ্যই, তুই তো সেটআপ নিজের থেকে এত সুন্দর করে বানিয়েছিস, আমাদের কাছে কিচ্ছু চাসনি। আজ তোর জিনিসটা খারাপ হয়ে গেছে যখন, অবশ্যই কত টাকা লাগবে আমাকে জানাস, যদি ৩-৪ হাজার টাকার মধ্যে হয় আমি তোকে অবশ্যই কিনে দেবো। কেন কি বাবা ওর থেকে বেশি টাকা আমি দিতে পারবো না। আমি শুনে খুব খুশি হলাম, কেন কি আমার যে মাইকটা ছিল ওই মাইকটার মাত্র দাম ছিল ২৫০০ টাকা। আমি মাকে বললাম মা এত টাকা লাগবে না, মাত্র ২৫০০ টাকা দাম, ওই মাইকটাই তুমি কিনে দিও, ওই মাইকটা আমার খুব ভালো লাগে। মা বলল অবশ্যই কিনে দেবো, কিন্তু তুই এখন শান্তিতে শুয়ে পড়। মায়ের কথা শুনে কিন্তু আমি শুয়ে পড়ি। যাই হোক, সেদিনকের জন্য কিন্তু রাতটা কেটে গেল। রাত্রি কাটার পর সকালবেলা দেখলাম মায়ের না খুব শরীর খারাপ, প্রচণ্ড। মা ওই শরীর খারাপের মধ্যেই আমাকে বলল যে বাবা তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি মাকে বললাম মা তুমি এই শরীর খারাপের মধ্যে আমাকে কোথায় নিয়ে যাবে, আর কেনই এত জোরজবস্তি করছো নিজের শরীরটাকে নিয়ে? মা বলল না, তোর সাথে যেগুলো হচ্ছে ঘরের মধ্যে আমার মনে হচ্ছে না এগুলো কিছু ঠিক হচ্ছে, তো তোকে নিয়ে যাই আমি, দেখি কি হয়েছে। আমার শরীর খারাপ হয়েছে ঠিক হয়ে যাবে, আমার তো শরীর আজ খারাপ হয়নি, এরকম অনেকবারই হয়েছে, তাও তো আমি ঘরের কাজবাজ করি, তো তুই চিন্তা করিস না চ। এবার ও কিন্তু এই সব জিনিস দেখার পর একদমই মানে মনে ভরসা পাচ্ছিল না, মন দিয়ে চাইছিল না যে ওর মা বাইরে যাক এই দুঃখ কষ্টর মধ্যে। তো তাই জন্য কিন্তু ও মাকে বলে যে না মা তোমাকে আজকে যেতে হবে না, কালকে যেও, তুমি আজকে ওষুধ খেয়ে রেস্ট করো। তো ওর মা আর ও দুজনকে এবার ফোর্স করা শুরু করে। ওর মা বলে তুই চ, আর ও বলে না তুমি যাবে না, তুমি শোও, কালকে যাব। এই হয় খানিকক্ষণ ওরকম হবার পর কিন্তু বিবেকের কথাই ওর মা রাখে যে আচ্ছা ঠিক আছে আজকে যাবো না কালকে যাব। বিবেক তাড়াতাড়ি করে বাইরে থেকে গিয়ে ওষুধ টষুধ এনে দেয় ওর মাকে। আর বিবেক কিন্তু সেদিনকে জন্য ওর নিজের ঘরে যায়ই না, ও কিন্তু ওর মায়ের ঘরেই ছিল। তো যাই হোক, সেই দিনকে পুরো সকালটা তো ভালো করে কেটে গেল। রাত্রিবেলা কিন্তু বিবেক সেদিনকেও ওর মায়ের সাথেই নিজের ঘরে শোয়, মানে বিবেকের মায়ের ঘরে। তো ওরকম সেম রাত্রেবেলা ঘুমাচ্ছে আরামসে মায়ের কাছে। আর সত্যি কথা বলতে গেলে সন্তানরা মায়ের কাছে সব সময় শান্তি পায়, মাথার চিন্তা মাথার দুঃখ কষ্ট সব কিন্তু সরে যায় মায়ের সাথে ঘুমালে, কথা বললে, বসে থাকলে, ঠিক আছে, কইলে মাথা দিয়ে একটুখানি যদি ২ মিনিটের জন্য রেস্ট পাওয়া যায় অনেক, পুরো মনে হয় দুনিয়ার শান্তি চলে আসলো। তো বিবেক নিজের মায়ের সাথে ঘুমাচ্ছে সেদিনকে।
তো ও একদম মন শান্তি করে কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ কিন্তু আবারও ওর রুম, উপরের রুম ছিল ওর, বিবেকের, ওই রুম থেকে হঠাৎ একটা আওয়াজ আসলো, থপ করে, বেশ জোরে, মনে হলো কিছু পড়লো। বিবেক তাড়াতাড়ি করে লাফ মেরে, কিন্তু ওই আওয়াজটা যখনই শুনতে পারে বিবেক তাড়াতাড়ি করে লাফ মেরে নিজের ঘর থেকে, মানে ওই রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে ছোটে। নিজের রুমে গিয়ে গেটটা যখনই খোলে ফাট করে, ও একটা গন্ধ পেল। বলে ভাই আমি যখনই তাড়াতাড়ি করে গেটটা খুলি না এরকম ভাবে, আমার নাকের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ আসলো। মনে হলো এই ঘরে কিছু মানে মরে পড়েছিল অনেক দিন ধরে, এই ঘর খোলা হয় না, রোদ বাতাস কিছু ঢোকে না, কিন্তু এরকম কিছুই নয়, এরকম একটা গন্ধ আসলো। আর যখনই আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, আর করে যখন আমি তাকালাম আমার সেটআপের দিকে, দেখলাম আমার সেটআপের আজকেও একটা ক্ষতি হয়েছে। নাকি আমার কিবোর্ড যেটা ছিল ওটা দু টুকরো হয়ে পড়ে রয়েছে নিচে, দুটো টুকরো হয়ে। কিবোর্ড কিন্তু নিচে পড়লে বেশি সে বেশি হতে পারে যে কিবোর্ডের হয়তো কি খুলে চলে যেতে পারে, হয়তো তারটা ছিঁড়ে যেতে পারে, বা ভলিউম লক, ভলিউম কি থাকে একটা অনেক কিবোর্ডে থাকে, তো ওইটা বেরিয়ে চলে যেতে পারে, বা এরকম কিছু হতে পারে। কিন্তু দু টুকরো কিভাবে সম্ভব? কিবোর্ড দু টুকরো হতে, মানে খুব রিয়ার কেসই মানে কিবোর্ড দু টুকরো হয়। আমি কিন্তু আমার লাইফে যদি আমার কথা বলি, আমি কিন্তু কোনোদিন কিবোর্ড দুটো টুকরো হতে দেখিনি। আমার অনেক কিবোর্ড ছিল, আমি অনেক আগের থেকে ল্যাপটপ, কম্পিউটার চালাই। আমার অনেক কিবোর্ড ছিল, আমি অনেক কিবোর্ড ফেলেছি নিজে রাগে, মানে গেম খেলতে গিয়ে রেগে গিয়ে আমি ফেলেছি, ছুঁড়েছি, কিছু হাত দিয়ে পড়েছে, কিন্তু আমি দেখেছি বেশি সে বেশি কি, যে কিগুলো থাকে ওগুলো বেরিয়ে চলে যায়, বা কোনো সাইড থেকে হালকা ভেঙে যায়। কিন্তু কিবোর্ড কিন্তু দু টুকরো হয় খুব মুশকিল, যদি নিজে হাত দিয়ে ব্যান্ড না করো হয় না। তো বিবেক কিন্তু দেখলো যে ওর কিবোর্ডটা দু টুকরো হয়ে পড়ে রয়েছে। ও বলে যা, আজকে আরেকটা ক্ষতি, কালকে মাইকটা গেল, আজকে কিবোর্ডটা গেল, কি হচ্ছে, আর ভালো লাগছে না দুত, বলে ও গিয়ে না টেনে একটা লাথি মারে ওর সেটআপের মধ্যে, ওর যে টেবিলটা ছিল ওটার মধ্যে। লাথি মারতেই ও লক্ষ্য করলো যে ওর ঘরটা অদ্ভুত ধরনের একটা ঠান্ডা হয়ে গেল, আর অদ্ভুত ধরনের একটা ভারী হয়ে গেল। ঘরের জানলা পাল্লা কিন্তু সব বন্ধ, কিন্তু অদ্ভুত ধরনের ঠান্ডা আর ভারী হয়ে গেল হঠাৎ। আর মনে হলো যে এই ঘরের মধ্যে কেউ একটা প্রস্তুত রয়েছে সেই মুহূর্তে। এটা হবার পরে যখন আমি এই জিনিসটা বুঝতে পারলাম, তখন আমি তাড়াতাড়ি করে ওই ঘরটা থেকে পালিয়ে আসি। আমার মাকে এসে আবারও জানাই। মা দেখলাম যে জেগেই ছিল, মা চোখ খুলে আমার দিকে তাকিয়েছিল, আমার অপেক্ষা করছিল যে আমি কখন আসবো। মাকে আসে আমি কখন আসবো, মাকে তাড়াতাড়ি করে রুমে ঢুকিয়ে আমি জানালাম যে মা, কিবোর্ডটা আমার দু টুকরো হয়ে পড়েছিল, আর আমি এরকম লাথি মারতে এই টেবিলটার উপর, তারপর ঘরে এরকম একটা আবহাওয়া হয়ে গেল। মা বলল তোর যে ঘর, ওই ঘরে কোনো প্রেতাত্মার বাস হয়েছে, ওই টেবিলটাই ওটার দোষ। আমার মনে হচ্ছে তুই কালকে আমার সাথে যাবি, আমি তোকে যেখানে নিয়ে যাব, যাই হয়ে যাক না কেন। আমি মাকে বললাম আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। আর তারপর পরের দিন আমরা সেদিন রাতটা কিছুভাবে কাটাই, তার পরের দিন আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে যাই মায়ের সাথে সেই জায়গার জন্য। আমরা ওখান থেকে যখন বেরোই আমাদের অনেক রকম প্রবলেম আসে, ঠিক আছে? যেরকম প্রথমে আমার দু তিনবার পটি পায়, হঠাৎ বেরোচ্ছি পটি পাচ্ছে, আবার মানে কিছু দূর গেছি, মা খুব জোর না পটি পাচ্ছে গো, আমি আসছি, ঠিক আছে? রাস্তায় কিন্তু আমি আবার চাবি নিয়ে দৌড়ে গেলাম বাড়িতে পটি করতে, কিন্তু পটি হলো না। হ্যাঁ, এরকম হলো। মায়ের জুতো ছিঁড়ে গেল। আর কোনো জায়গায় যাবার সময় যদি জুতো ছেঁড়ে, ওটা কিন্তু একদমই অশুভ হয়ে যায়। ঠিক আছে? জুতো ছেঁড়া ভালো না। জুতো কেনা ভালো। জুতো জিনিস কিন্তু শুভ, কিন্তু জুতো ছিঁড়ে যাওয়া কিন্তু অশুভ। ওইজন্য মানে শুভ কাজে জুতো কেনা উচিত। তো যাই হোক, এগুলো তোমাদের সোনা দিদিভাই কিন্তু অবশ্যই তোমাদের বলবে কি শুভ অশুভ জিনিস। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সোনা দিদিভাইয়ের কাছ থেকে জানতে চাও নাকি। তো যাই হোক, তো জুতো ছিঁড়ে যায়। আবার কিন্তু মা গিয়ে জুতো পাল্টে আসে। এরকম করে আমাদের প্রচণ্ড প্রবলেম হয় যাওয়ার সময়। কিন্তু যাই হোক, মা সেদিনকে কিন্তু
ডিসাইড করেই নিয়েছিল আজকে গিয়েই ছাড়বে সে জায়গায়। আমরা ওই জায়গায় গিয়েই ছাড়ি। আমরা যখন ওই জায়গায় গিয়ে পৌঁছাই, আমরা ওখানে পৌঁছে গিয়ে সব কিছু কিন্তু জানাই। মা একটা তান্ত্রিক বাড়ি নিয়ে গেছিল। সেখানে একজন মহিলা তান্ত্রিক ছিলেন, খুব ভালো ছিলেন। তাকে কিন্তু আমি আর আমার মা সব কিছু জানাই, সব কিছু বলি তাকে, যে আমাদের সাথে এরকম এরকম হয়, এরকম এরকম হচ্ছে ঘরের মধ্যে হঠাৎ। আর আমাদের মনে হচ্ছে আমরা একটা টেবিল কিনে নিয়ে এসে তার জন্য এই জিনিসগুলো হচ্ছে। সে বলে যে আচ্ছা আমি কিছু গুণে দেখব, তোমরা চুপ করে বসো। উনি সবকিছু গুণে দেখে, সবকিছু করে দেখে। উনি অনেক কিছু কাগজ পেন নিয়ে করে। ওইসব করার পর কিন্তু সে বলে যে হ্যাঁ, তোমাদের বাড়িতে একটা টেবিল রয়েছে, তাই নাকি? তখন আমি তাকে বললাম যে হ্যাঁ, ওই টেবিলটা আমি নতুন কিনে নিয়ে এসেছি, যেটা আপনাকে জানালাম কিছুক্ষণ আগে। এই টেবিলটা আমি নতুন কিনে নিয়ে এসেছি আমার নতুন সেট আপের জন্য। তখন সে জানায় যে তুমি ওই টেবিলটাকে আজকেই বাড়িতে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে কোনো একটা জায়গায়। ওই টেবিলটা রাখবে না। আর তোমার সাথে যাই হোক না কেন চেষ্টা করবে ওই টেবিলটা ফেলে দেবারই, যাই হোক না কেন। অনেক কিছু তোমার সাথে হতে পারে, কিন্তু জি জান লাগিয়ে চেষ্টা করবে যেন ওই টেবিলটা তুমি ফেলে দিতে পারো। আর তোমাকে আমি কিছু কাজ করে দেবো যার জন্য তোমার কোনো বিপদ হবে না, কিন্তু অনেক রকমভাবে রোকার চেষ্টা করবে। তখন কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা, আপনি যে টেবিলটা ফেলে দিতে বলছেন, কেন বলছেন? আমি ওই টেবিলটা অনেক কষ্ট করে কিনেছি আমার সেট আপের জন্য টাকা লাগিয়ে। তখন আমাকে সে জানায় যে এই টেবিলটা সাথে একটা খুব খারাপ কষ্টদায়ক পাস্ট আছে। এই টেবিলটায় একটা খারাপ কাজ হয়েছে। না, কি কাজ হয়েছে? ওই টেবিলটায় একসময়, মানে ওই টেবিলটা একটা স্টুডেন্টের টেবিল ছিল। যেই স্টুডেন্টটা পড়াশোনা করত, সে তার বাড়ির চাপে ওই টেবিলের উপর উঠে, ওই টেবিলের উপর দাঁড়িয়ে গলায় ফাঁস লাগিয়েছিলেন। ফাঁস ওই টেবিলটার সাহায্যতে, যার জন্য ওই যে তার আত্মা, তার এনার্জি সেই টেবিলটার মধ্যেই রয়ে গেছে। কেন কি সেই টেবিলটার সাথেই তার সারাটা দিন কাটতো সেই স্টুডেন্টটার। কেন কি তার বাড়ির থেকে খুব প্রেশার করা হতো তাকে পড়াশোনা করার জন্য। সেই পড়াশোনার এত চাপ নিতে পারেনি, যার কারণে সে ওই টেবিলের মধ্যেই মানে সারাদিন থাকতো, খাওয়া দাওয়া করতো। মানে ওই টেবিলটার সাথেই সে সারা, মানে তার লাইফটা জুড়ে ছিল। সে ছোটবেলায় ওই টেবিলটা পেয়েছিল, ওই টেবিলটার সাথেই তার জীবন কেটেছে যতদিন তার জীবন ছিল। তো যাই কারণে যখন সে গলায় ফাঁস দিয়ে মারা যান, ওই যে তার এনার্জি, তার আত্মা সেই টেবিলটার মধ্যেই থেকে যায়। যার কারণে ওই টেবিলটাকে বিক্রি করে দেয় তাদের পরিবারের মানুষ। তখন তারা বুঝতে পারে যে এই টেবিলটার সাথে কিছু খারাপ আত্মার রিলেশন আছে। আর অবভিয়াসলি বিবেক জানে না, কিন্তু বিবেককে আমি জানিয়েছিলাম যে এই টেবিলটার মধ্যে একটা খারাপ পাস্ট আছে। কেন কি আমি বুঝতে পেরেছিলাম ওই জিনিসটা দেখে, কিন্তু কি খারাপ পাস্ট আছে বুঝতে পারছিলাম না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই টেবিলটায় কোনো খারাপ এনার্জি আছে। আমি ওকে জানিয়েছিলাম, ও শোনেনি, যাই হোক। তখন কিন্তু ও এখানে, মানে যখন আমাকে এই ঘটনাটা বলছিল, ও মেনশন করে এই জিনিসটা, যে আমি তাকে, যে তান্ত্রিকের কাছে গেছিলাম, তাকে কিন্তু জানাই যে আমার একটা বন্ধু আছে যার কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে। সেও কিন্তু আমাকে বলেছিল যে এই টেবিলটা না কেনার জন্য, কিন্তু আমি জোর জবরদস্তি করে কিনে ভুল করি। তো তখন সে তান্ত্রিক বলে যে তোমার বন্ধু তোমাকে ঠিকই বলেছিল, তোমার কেনা উচিত হয়নি এই টেবিলটা। এই টেবিলের সাথে ওই খারাপ আত্মার এনার্জি আর তার রিলেশন আছে। আর ওই খারাপ আত্মাটা তোমার এই সেটআপের সাথে বাস করে। আর ওই যে তুমি যতদিন এই টেবিলটার মধ্যে এমনি ছিলে, ততদিন কিন্তু কোনো প্রবলেম ছিল না, কিন্তু তুমি ওই ভালো করে পুজো করেছো বলে কিন্তু এই টেবিলটায় যে খারাপ এনার্জি ছিল সে রাগ করে। তখন আমি কিন্তু সে তান্ত্রিককে বলি যে আমি তো এর মধ্যে স্বস্তিক করে রেখেছি, তারপর ধূপ ধুনো দেখিয়েছি। তখন কিন্তু সে এই জিনিসটা জানায় যে স্বস্তিক করে রেখেছো সেটা বড় ব্যাপার নয়। তুমি যদি এই যে মানে টেবিলটা আছে এটার কোনো জায়গায় জায়গায় তুলে দেখো, অনেক জায়গায় কিন্তু এরকম ঠাকুরের জিনিস করা রয়েছে। এদিকে যেই ছেলেটা এর মধ্যে পড়াশোনা করতো সেও কিন্তু ঠাকুরকে খুব মানতো। তো ঠাকুরের অনেক জিনিসপত্র করা আছে, এটাকে নতুন করে কিন্তু রং করা হয়েছে টেবিলটাকে। যে তান্ত্রিক আমাকে সব রকম ভাবে জিনিস জানিয়ে দেয় এই টেবিলটার বিষয়। মানে একটা টেবিলকে নিয়ে কত বড় একটা রহস্যময় ভৌতিক ব্যাপার থাকে, তাই নাকি? এই জন্য সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে নেই।
তার বিষয় না জেনে। হ্যাঁ, হয়তো তুমি কাউকে চেনো, তোমার সাথে ঘোরে, হয়তো তোমার কোনো বন্ধু আছে যে তোমার সাথে সারাদিন ঘোরে ফেরে, তুমি সেই জিনিসটার বিষয়ে জানো। সে হয়তো কোনো ফোন বিক্রি করছে, তুমি তাকে দেখো তার হাতে ব্যবহার করতে, তার টাকার দরকারের জন্য বিক্রি করছে, সেই কথা আলাদা। কিন্তু যেই জিনিস জানো না সেই জিনিস কেনা উচিত নয়, তার সাথে কি পাস্ট রয়েছে, কি এনার্জি জুড়ে রয়েছে কেউ জানে না। অনেক কিছু কিনে অনেক সময় অনেক ভালো হয়, আবার অনেক কিছু কিনে খুব খারাপ হয়, বেশিরভাগ খারাপটাই হয়। তো এই সময়েও কিন্তু সেম জিনিস হয়। অনেক কিছু করার পর কিন্তু সে তান্ত্রিক তাকে অনেক রকম জিনিস করে দেয় বিবেককে, যেন তার কোনো ক্ষতি না হয়। কেন কি জানতো যখন এই টেবিলটাও ফেলতে যাবে তখন কিন্তু তার সাথে ক্ষতি হতে পারে, বিবেকের সাথে অনেক রকম ক্ষতি হতে পারে। বিবেক বাড়িতে যায়, সব জিনিসপত্র করে নিয়ে বিবেক গিয়ে বাড়িতে সেই টেবিলটা থেকে যত জিনিসপত্র ছিল সব সরিয়ে দেয়। সেই টেবিলটাকে তুলে যখন নিয়ে যাচ্ছে, বলে, ভাই বিশ্বাস করবি না প্রিন্স, আমি যা পড়তে পড়তে বেঁচেছি না, কি বলবো। হয়তো ভগবানের আশীর্বাদ, আর সেই যে তান্ত্রিক ছিলেন সে যে জিনিস করে দিয়েছিল তার ক্ষমতা। ভাই আমি সিঁড়ি থেকে যা পড়ার থেকে বেঁচেছি না, যদি পড়তাম না তাহলে আজকে আমাকে দেখতে হতো না, আমার মাথা দু টুকরো হয়ে যেত। কিন্তু যাই করে হোক, আমি ওইটা কিছুভাবে নিয়ে বার করে টেবিলটাকে নিয়ে গিয়ে বাইরে আমাদের ওই পাড়াতেই একটা পুকুর আছে, পুকুরে নিয়ে গিয়ে আমি ছুঁড়ে ফেলে দিই ওই টেবিল। আর আমি আমার যে পুরনো সেট ছিল ওখানে আমার সব জিনিসপত্র রেখে আবার কিন্তু পুরনো সেট রিটার্ন চলে যাই। আর আমার পুরনো সেট যাবার পরই, ভাই সত্যি কথা কি বলবো তোকে, বিশ্বাস করবি না, আমার আগের যে রিচ আর আগের যে মানে আমার গ্রোথ ছিল সেটা রিটার্ন চলে আসে। খুব খুশি হয়ে যাই আমি। ওই যে সেট ছিল আমি করেছিলাম সব কিন্তু ঠিক ছিল, কিন্তু ওই একটা টেবিল যার কারণে আমার ডাউনফল হয়, আর সব এরকম বিগড়ে যায়, ক্ষতি হয়ে যায় আমার সব কিছু। এরকম হয়েছিল এই ঘটনাটার মধ্যে। তো এই ছিল আমাদের বিবেক, আমার যে ফ্রেন্ড, তার ঘটনা। একটা সেকেন্ড হ্যান্ড জিনিস, একটা ভৌতিক টেবিলের ঘটনা। ঘটনাটা বেশ অদ্ভুত, বেশ ভৌতিক। এই ঘটনাটা আমি যখন জানতে পারি আমি খুব অবাক হয়ে যাই। আর সত্যি কথা বলতে আমার এক সময় কিন্তু মনেও হয় যে সত্যি আমি আমার মায়ের কাছ থেকে কিছু তো দান পেয়েছি, কেন কি আমি ওকে আগেই বলে দিয়েছিলাম এই বিষয়ে। কিন্তু এই টেবিলটার সাথে কোনো একটা বাজে পাস্ট আছে। যাই হোক, এই ছিল কিন্তু বিবেকের এক ভৌতিক টেবিলের ঘটনা। বেশ অদ্ভুত। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুই রাখলাম। তোমরা তাড়াতাড়ি করে ভালোবাসা ভরা কমেন্ট করে দাও। আমি কিন্তু আগামীকাল তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়তে চলেছি তোমাদের নামের সাথে। ও কালকের দিনে কিন্তু অবশ্যই আসবো। কিন্তু কালকে তোমাদেরকে আরো একটা জিনিস বলবো, তো ওটার জন্য তৈরি থেকো। তো যাই হোক, আজকের জন্য এই অবধি রাখলাম। আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।